রাত গভীর, চারপাশ নিঝুম। আপনার মাথার উপর ঝুলে থাকা অন্ধকারে কেউ একজন নিঃশব্দে ফিস ফিস করছে। আপনি কি শুনতে পাচ্ছেন সেই চাপা আওয়াজ? আপনার ভেতরের ভয়, আপনার দীর্ঘদিনের চেপে রাখা বিশ্বাস, সবকিছুকে এক সুতোয় বেঁধে রাখার সময় চলে এসেছে। কারণ এখন আর কোনো যুক্তি নয়, এখন কেবলই অশরীরী জগতের আনাগোনা। নমস্কার, আমি প্রিয়াংশু। আপনারা শুনছেন ভূত চক্র অডিও স্টোরিজ। এখানে প্রতিটি গল্প কেবল কাহিনী নয়, এটি সেই অন্ধকার বৃত্ত, সেই রহস্যময় চক্র যা আপনার চারপাশের চিরন্তন ভয়কে সম্পূর্ণ করে তোলে। প্রস্তুত থাকুন, আপনার ভয়কে আপনার সঙ্গী করুন। আমাদের আজকের গল্পটি শোনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন। শুরু করছি আজকের গল্প, লেখক অমিতাভ সাহার কলমে বর্ষা রাতের ভুতুড়ে আড্ডা। আজকের গল্প পাঠে দীপ্তদীপ, গল্পের সূত্রধার আমি প্রিয়াংশু। শুরু হচ্ছে আজকের গল্প, বর্ষা রাতের ভুতুড়ে আড্ডা। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। জ্যৈষ্ঠের শেষ আর আষাঢ়ের শুরু। বর্ষার এই আগমনী রূপ চিরকালই অন্যরকম একটা ভালো লাগা নিয়ে আসে। বাইরে যেমন তুমুল ঝড় বৃষ্টি আর বজ্রপাতের শব্দ, আমি, তমাল, রিঙ্কু আর সায়ন, আমরা চার বন্ধু নিজেদের গুটিয়ে নিয়েছি তমালের বিশাল বৈঠকখানায়। চারিদিকে শুধু বৃষ্টির ফোঁটা আর বাতাসের তীব্র গর্জন। বিদ্যুৎ চমকালে ক্ষণিকের জন্য ঝলসে উঠছে বাইরের গাছপালা, যেন কোনো অশরীরী ছায়া হাতছানি দিচ্ছে। শীত তাপ নিয়ন্ত্রিত ঘরেও কেমন একটা স্যাঁতস্যাঁতে অনুভূতি। বাইরে তাপমাত্রা হয়তো অনেকটাই কমেছে, কিন্তু আমাদের আড্ডার উত্তাপ তাতে একটুও কমেনি। তমাল কফির কাপে চুমুক দিতে দিতে বলল, যা বৃষ্টি, এরকম রাতে ভূতের গল্প না বললে কি আর জমে? রিঙ্কু গালে হাত দিয়ে বলল, ইস, একদম ঠিক বলেছিস। আমার তো কেমন গাটা ছমছম করছে। বাইরে বিদ্যুৎ চমকানোর সময় কেমন যেন একটা অবয়ব দেখতে পেলাম। সায়ন বলল, আরে দূর, ও কিছু নয়, বৃষ্টির জলে গাছের ডালপালাগুলো নড়ছিল। তোর না সবই মন গড়া জিনিসপত্র। আমি বললাম, মন গড়া হোক বা না হোক, আজ একটা গল্প বলতেই হবে। কে শুরু করবি? চুপচাপ আমরা একে অপরের দিকে তাকালাম। তমাল হঠাৎ করে উঠে গিয়ে জানলার কাজটা আর একবার দেখে নিল, যেন সে কি একটা ভয় পাচ্ছে। বাইরে থেকে কেউ তাতে দেখছে না তো? আমি বলছি। তমাল অবশেষে বলল, আমার নিজের জীবনের একটা ঘটনা, তবে এটা ভূতের গল্প কিনা সেটা তোরাই বিচার করে নিস। আমরা সবাই অধীর আগ্রহে তমালের দিকে তাকালাম। তমাল বলতে শুরু করলো, তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামের বাড়িতে গরমের ছুটিতে গিয়েছি। সেই গ্রামের বাড়িটা তোরা জানিস, বেশ পুরনো। 3 পুরুষ ধরে আমরা ওখানে আছি। বিশাল উঠোন, এক পাশে একটা কুয়ো আর চারদিকে সারি সারি গাছ। বর্ষায় তো জঙ্গল হয়ে যায়। তমাল একটু থামলো, কফিতে আরেকটা চুমুক দিল। বাইরে বিদ্যুৎ চমকে উঠল আবার। সেবারেও বর্ষা নেমেছিল খুব। আমি আর আমার ছোট বোন রিঙ্কি, সে তখন ক্লাস 5 বা 6-এ পড়ে, বিকেলে উঠোনে খেলছিলাম। হঠাৎ দেখি কুয়োর পাশ থেকে একটা বেড়াল এসে আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বেড়ালটা দেখতে কেমন যেন সাধারণ বেড়ালের মতো নয়। চোখ দুটো জল জল করছে আর লোমগুলো কেমন যেন খসখসে। হাট, বিড়াল আবার ভূত হয় নাকি রে? আরে বাবা, পুরোটা শুনবি তো। তমাল চোখ পাকিয়ে বলল,
বিড়ালটা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীর পায়ে কুয়োর দিকে হেঁটে গেল। আমরা ভাবলাম জল খাবে, কিন্তু বিড়ালটা কুয়োর পায়ে গিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল, যেন হাওয়ায় মিশিয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে তমালের দিকে তাকিয়ে রইলাম। রিঙ্কু বলল, হাওয়ায় মিলিয়ে গেল মানে? কুয়োর মধ্যে পড়ে গেল নাকি? না রে, আমি আর রিঙ্কি দৌড়ে কুয়োর কাছে গেলাম, ঝুঁকে দেখলাম না, কোনো বিড়াল তো নেই, কুয়োর পাড়েও কোনো চিহ্ন নেই। তখন আমাদের গা ছমছম করে উঠল। মাকে গিয়ে বললাম। মা বললেন, ও ও কিছু না, হয়তো বিড়ালটা লুকিয়ে আছে। কিন্তু সেদিন রাত থেকেই শুরু হলো আসল ঘটনা। সেদিন রাতে ঘুমানোর সময় আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি চোখ বুজে থাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া এসে আমাকে ছুঁয়ে গেল। বাইরে আরেকটা বজ্রপাতের শব্দ হলো। রিঙ্কুর হাত কাঁপতে শুরু করেছে। সায়নও নড়ে চড়ে বসল। আমি চোখ খুলতেই দেখি আমার খাটের নিচে সেই বিড়ালটা বসে আছে, আর তার চোখ দুটো অন্ধকারে ঝলঝল করছে, ঠিক যেন দুটো সবুজ মণি। আমার গলা শুকিয়ে গেল। আমি আমি ডাকতে চাইলাম, কিন্তু আওয়াজ বেরোলো না। বিড়ালটা ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তমাল হঠাৎ করে থেমে গেল। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি, শ্বাস বন্ধ করে। তমালের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানে এসে আমাদের সবারই শ্বাস আটকে গিয়েছিল। বিড়ালটা ধীর গতিতে তমালের দিকে এগিয়ে আসছিল। এই পর্যন্ত বলে তমাল থেমে গিয়েছিল। সায়ন অধৈর্য হয়ে বলল, তারপর কি হলো রে? তারপর কি করলি তুই? তমাল একটা লম্বা শ্বাস নিয়ে আবারও শুরু করলো। বিড়ালটা আমার মুখের একদম সামনে চলে এসেছিল। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। চোখ দুটো এতটাই উজ্জ্বল ছিল যে আমার মনে হচ্ছিল যেন দুটো সবুজ টর্চ লাইট আমার মুখের উপর জ্বলছে। আমি আমি এত ভয় পেয়ে গেছিলাম যে চোখ বন্ধ করে ফেলেছিলাম। মনে মনে শুধু ঈশ্বরের নাম জপছিলাম। রিঙ্কু শিউরে উঠে বলল, বাবা রে, তারপর? বেশ অনেকক্ষণ চোখ বন্ধ করেছিলাম। যখন চোখ খুললাম দেখলাম বিড়ালটা নেই, ঘরটা অন্ধকার। আমি মনে করলাম হয়তো সবটা আমার স্বপ্ন ছিল। বুকটা ধড়ফড় করছিল খুব। আস্তে আস্তে উঠে লাইটটা জ্বালালাম। দেখলাম ঘরের মধ্যে কোথাও বিড়ালটার চিহ্ন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। আমি বললাম, তাহলে ওটা তোর মনের ভুল ছিল? আরে শোন না পুরোটা। পরের দিন সকালে আমি নিচে নামলাম। ব্রেকফাস্ট টেবিলে মা আর বাবা বসেছিল। আমি রাতের ঘটনাটা মাকে বলতে যাচ্ছিলাম, মা তখনই বললেন, জানিস, কাল রাতে কেমন একটা বিশ্রী গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন পোড়া কিছু। আর একটা বিড়াল নাকি খুব চিৎকার করছিল বাইরে, ঠিক আমাদের কুয়োর দিক থেকে। মার কথাটা শুনে আমার হাত থেকে খাবার পড়ে গেল। আমি বুঝলাম
আমি যা দেখেছি তা স্বপ্ন মোটেও ছিল না। সায়ন গালে হাত দিয়ে শুনছিল। সে বলল, কিন্তু বিড়ালটা কি করে অদৃশ্য হয়ে গেল? সেটাই তো রহস্য। ওই দিন বিকালে রিঙ্কি উঠোনে খেলছিল, আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ রিঙ্কির চিৎকার শুনলাম, দাদা, এই দাদা, দেখ। আমি ছুটে গেলাম। রিঙ্কি কুয়োর দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি দেখলাম কুয়োর ধারে আবার সেই বিড়ালটা বসে আছে, কিন্তু এবার বিড়ালটার অবস্থা অন্যরকম। তার গা থেকে ধোঁয়া বেরোচ্ছে আর লোমগুলো যেন পুড়ে গেছে। রিঙ্কুর চোখ বড় বড় হয়ে গেল। পুড়ে গেছে? হ্যাঁ, মনে হচ্ছিল কেউ যেন ওকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা দুজনেই ভয়ে জমে গেলাম। বিড়ালটা আমাদের দিকে ঘুরে তাকালো। ওর জ্বলন্ত চোখগুলো দেখে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো বিড়ালটা যেন আমাদের ওপর রেগে আছে। ও ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে গেল, আর তারপর ঝপাং করে কুয়োর জলে ঝাঁপ দিল। এবার আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কুয়োয় ঝাঁপ দিল? হ্যাঁ, আমরা দৌড়ে কুয়োর কাছে গেলাম। কুয়োর মুখটা পুরনো ইটের তৈরি। আমরা ঝুঁকে দেখলাম, জলটা ঘোলাটে, কিন্তু বিড়ালটা কোথাও নেই। কিছুক্ষণ অপেক্ষা করলাম যদি ভেসে ওঠে, কিন্তু না, বিড়াল আর উঠল না। আচ্ছা, তারপর কি বিড়ালটাকে আর দেখিসনি? আমি জিজ্ঞাসা করলাম। না, সেই রাতের পর বিড়ালটাকে আর দেখিনি। কিন্তু তারপর থেকে একটা অদ্ভুত জিনিস হতে শুরু করলো। প্রতি পূর্ণিমার রাতে কুয়োর পাশ থেকে একটা বিড়ালের কান্নার মতো আওয়াজ আসতো, ঠিক যেন কেউ ব্যথায় ছটপট করছে। আর তার সাথে একটা পোড়া গন্ধ ভেসে আসতো। সায়ন চিন্তিত মুখে বলল, তার মানে কি বিড়ালটা ভূত ছিল, বা কোনো অভিশপ্ত আত্মা? আমি জানি না, তবে সেদিন থেকে কুয়োর ধারে আর কেউ যেত না। আর সেই রাতের ঘটনাটা আজও আমার মনে গেঁথে আছে। আজও যখন খুব বৃষ্টি হয় আর বিদ্যুৎ চমকায়, আমার সেই যেন বিড়ালটার জ্বলন্ত চোখ দুটো মনে পড়ে যায়। তমাল এবার নীরব হলো। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল। বিদ্যুৎ চমকাতেই তমালের মুখের ওপর এক অদ্ভুত ছায়া পড়ল। আমাদের আড্ডায় একটা গা ছমছমে নীরবতা নেমে এলো। তমালের বিড়ালের গল্প শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করেছিলাম। বাইরে বৃষ্টির আওয়াজ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি একটা থমথমে পরিবেশ তৈরি করেছিল। সায়ন ফিস ফিস করে বলল, বাবারে, আমি তো ভাবতেই পারছি না একটা বিড়ালও এমন হতে পারে। রিঙ্কু ঢোক গিলে বলল, আমার এখন আর কফি খেতে ইচ্ছা করছে না। আরে গাটা যেন কেমন গুলিয়ে উঠছে। আমি একটু হেসে বললাম, ঠিক আছে, এবার তাহলে আমার পালা। আমার গল্পটা হয়তো তমালের গল্পের মতো লোমহর্ষক নয়, কিন্তু আমার কাছে ঘটনাটা আজও একটা রহস্য। আর এই ঘটনাটাও একটা বর্ষার রাতেরই। সবাই উৎসুক চোখে আমার দিকে তাকালো। আমি বলতে শুরু করলাম। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ফাইনাল ইয়ার। হোস্টেলে থাকতাম। আমাদের হোস্টেলের পেছনেই ছিল বিশ্ববিদ্যালয়ের বিশাল কেন্দ্রীয় লাইব্রেরি।
ওটা অনেক পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমলের তৈরি। বিশাল বইয়ের তাক, কাঠের মেঝে আর উঁচু সিলিং। সেবারও বর্ষা নেমেছিল, অবিরাম বৃষ্টি। লাইব্রেরিতে সাধারণত রাতে কেউই থাকতো না, কিন্তু ফাইনাল ইয়ার বলে আমাদের কিছু রিসার্চের কাজ চলছিল, তাই রাত করেও লাইব্রেরিতে থাকার অনুমতি ছিল। একদিন রাত তখন প্রায় 1টা হবে। আমি আর আমার এক বন্ধু মদন দুজনেই লাইব্রেরির একদম পেছনের দিকের একটা টেবিলে বসে কাজ করছিলাম। লাইব্রেরির মূল অংশ থেকে বেশ কিছুটা দূরে ছিল সেই জায়গাটা। একদম একা ছিলি তোরা? না, মানে আরো 2-4 জন ছিল হয়তো, কিন্তু তারা আমাদের থেকে বেশ অনেকটাই দূরে। পুরো লাইব্রেরিটা একটা নিস্তব্ধতার চাদরে ঢাকা, শুধু বাইরের বৃষ্টির শব্দ আর আমাদের কিবোর্ডে টাইপের মৃদু আওয়াজ, ব্যাস এইটুকুই। হঠাৎ খেয়াল করলাম একটা মৃদু আওয়াজ আসছে। মনে হলো যেন কেউ খুব আলতো করে বইয়ের পাতা উল্টাচ্ছে। আমরা দুজনেই মুখ তুলে তাকালাম। আমাদের চারপাশে কোনো বইই খোলা ছিল না, আর আওয়াজটা আসছিল একদম পেছনের দিকে তাকগুলো থেকে। সায়ন ঘাড় ঘুরিয়ে দেখল যেন লাইব্রেরির তাকগুলো তার পাশেই রয়েছে। তারপর? প্রথমে ভাবলাম ইঁদুর বা অন্য কিছু, কিন্তু আওয়াজটা ছিল একদম স্পষ্ট, মানে কেউ যেন বইয়ের পাতা উল্টাচ্ছে, ঠিক এইরকমই আওয়াজ। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। টর্চ লাইটটা ছিল আমার কাছে। তাকের পর তাক পেরিয়ে আমরা সেই আওয়াজের উৎস খুঁজতে লাগলাম। রিঙ্কু 2 হাতে মুখ ঢাকলো। আমি হলে তো ভয়েই মরে যেতাম। আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে ধীরে মনোযোগ দিয়ে বই পড়ছে। অবশেষে আমরা একটা নির্দিষ্ট তাকে এসে পৌঁছালাম। সেখানে পুরনো দিনের বেশ কিছু রেফারেন্স বই রাখা ছিল। বইগুলো বেশ বড় বড় আর ভারী। আমরা যখন সেই তাকের সামনে পৌঁছালাম তখন আওয়াজটা থেমে গেল। নিস্তব্ধতা এতটাই তীব্র হলো যে নিজের হার্টবিট শুনতে পাচ্ছিলাম। মদন আমার দিকে তাকালো, দেখলাম ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমরা টর্চ মেরে দেখলাম কোনো কিছুই নেই, সব ঠিকঠাকই রাখা। কিন্তু তারপর আমি দেখলাম তাকের একটা বই একটু টেনে বের করা। কেউ যেন মাত্রই সেটা পড়েছে আর রেখে গেছে। বইটা ছিল একটা ইতিহাস বিষয়ক প্রাচীন গ্রন্থ। নামটা আজও মনে আছে, দ্য এনশিয়েন্ট হিস্ট্রি অফ রোম। তমাল ভুরু কুচকে বলল, আর কেউ ছিল না সেখানে? আমাদের কাছে তো মনে হচ্ছিল না, কিন্তু আসল ঘটনা তো তখনই শুরু হলো। আমরা যখন বইটা দেখছিলাম হঠাৎ একটা ঠান্ডা বাতাস যেন আমাদের পাশ দিয়ে বয়ে গেল। লাইব্রেরির সব জানালা বন্ধ ছিল, এসিও চলছিল না, আর সেই বাতাসের সাথে একটা আবছা গন্ধ পেলাম, পুরানো কাগজের আর কেমন একটা স্যাঁতস্যাঁতে মাটির মতো। সায়ন আতঙ্কিত দৃষ্টিতে আমাকে দেখছিল। তারপর কি হলো? আমরা তখনও দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎই দেখলাম তাকের ওপর থেকে, মানে যেখানে ছাদ প্রায় ছুঁয়েছে, সেখানে একটা আবছা ছায়া নড়ে উঠল। ছায়াটা মানুষের মতো মনে হচ্ছিল, কিন্তু স্পষ্ট কোনো আকৃতি ছিল না। মানে মনে হচ্ছিল কেউ যেন বইয়ের তাকের পেছনে লুকিয়ে আছে। রিঙ্কু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তোরা দৌড়ে পালালি না? পালানোর শক্তি পাচ্ছিলাম না। ছায়াটা ধীরে ধীরে সরে যেতে লাগলো, আর তার সাথে একটা খুব মৃদু ফিসফিসানির মতো শব্দ শুনলাম। শব্দটা এমন কিছু ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না, যেন পুরনো পাতার মর্মর ধ্বনি। মনে হলো যেন কেউ আমাদের চলে যেতে বলছে। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম, আর এক মুহূর্ত ওখানে থাকতে ইচ্ছা করছিল না।
আমরা কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়ে শুধু লাইব্রেরি থেকে বেরিয়ে এসেছিলাম। সেই দিন আর কোনো কাজ হয়নি। তারপর কি সেই ছায়া বা আওয়াজ আর শুনিসনি বা দেখিসনি? তমাল জিজ্ঞেস করলো। আর কখনো না, আমরা ওই সেকশনে আর কোনোদিনও রাতে যাইনি। পরে আমি শুনেছিলাম বটে, ওই লাইব্রেরিতে নাকি একসময় একজন প্রাচীন ইতিহাসবিদ পড়াশোনা করতেন, যিনি নাকি লাইব্রেরির মধ্যেই মারা গিয়েছিলেন। লোকে বলতো তার আত্মা নাকি আজও লাইব্রেরিতে ঘুরে বেড়ায়, বিশেষ করে পুরনো বইয়ের তাকে। আমি চুপ করলাম। বাইরে বৃষ্টি তখনও একই তালে ঝরছে। আমাদের আড্ডায় এবার যেন একটা হিমশীতল পরিবেশ নেমে এলো। আমার লাইব্রেরির অশরীরী ছায়ার গল্প শেষ হওয়ার পর তমাল একটু নড়ে চড়ে বসলো। সায়ন বলল, ধুর বাবা, লাইব্রেরিতেও তাহলে শান্তি নেই? আমি তো ভাবতাম ওগুলো শুধু বইয়ের পোকাদের জায়গা। রিঙ্কু একটু হেসে বলল, আমি তো ভূতের গল্পের জন্যই অপেক্ষা করছিলাম। তমালের বিড়াল আর তোর ছায়া দুটোই বেশ জমলো। তাহলে এবার আমার পালা, আমি বলি। আমরা সবাই রিঙ্কুর দিকে তাকালাম। রিঙ্কু একটু নড়ে চড়ে বসে কফির কাপে চুমুক দিয়ে বলতে শুরু করলো। তা শোন আমার গল্পটা। আমার এক পিসিমার বাড়ির ঘটনা এটা। ঘটনাটা পুরনো হলেও বেশ জমজমাট। পিসিমা তখন খুব ছোট ছিলেন। পিসিমাদের বাড়িটা বেশ পুরানো ছিল, ইটের তৈরি বিশাল বাড়ি। গ্রামে চারপাশে শুধু গাছপালা আর জঙ্গল। সেই বাড়িতে একটা পুরানো জিনিস ছিল, যা নিয়ে সব সময় একটা রহস্য কাজ করত। সেটা হলো একটা পুরানো আয়না। সেই আয়নাটা পিসিমার ঠাকুরদার, তিনি নাকি বিদেশ থেকে এনেছিলেন। তমাল বলল, আয়না? আয়না আবার ভুতুরে হয় নাকি? আরে শোন না পুরোটা, মাঝখানে এত কথা বলিস কেন? কে জানে। তা আয়নাটা ছিল বিশাল ভারী, আর তার চারপাশে কালো কাঠের ফ্রেম, আর ফ্রেমের ওপর অদ্ভুত কিছু নকশা করা ছিল। আয়নাটা রাখা ছিল বাড়ির দোতলার একটা বড় ঘরে, যেটা বেশিরভাগ সময় বন্ধ থাকত। শুধু মাঝে মাঝে পরিষ্কার করার জন্য খোলা হতো। পিসিমা ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন। একদিন দুপুরে সবাই যখন ঘুমাচ্ছিল, পিসিমা চুপি চুপি সেই বন্ধ ঘরটায় ঢুকলেন। ঘরটা ঠান্ডা আর অন্ধকার ছিল, দিনের আলো তেমন পৌঁছতো না। পিসিমা কৌতূহলবশত আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। আমার গা ছমছম করে উঠল। পুরনো বাড়ি, বন্ধ ঘর আর রহস্যময় আয়না, নিখুঁত ভূতের গল্পের উপাদান। আয়নার সামনে গিয়ে আয়নার দিকে তাকিয়ে তিনি হাসলেন। আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে তিনি খুব খুশি হচ্ছিলেন। হঠাৎই তিনি দেখলেন আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবি যেন আবছা হয়ে যাচ্ছে, আর তার পেছনে একটা আবছা ছায়া নড়ে উঠল। সায়ন চমকে উঠল। ছায়া? হ্যাঁ, ছায়া। প্রথমে পিসিমা ভেবেছিলেন হয়তো ঘরেরই কোনো জিনিসের ছায়া, কিন্তু ঘরের মধ্যে পেছনে তাকালেন, দেখলেন কিচ্ছু নেই। অথচ আয়নার মধ্যে সেই ছায়াটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। ছায়াটা দেখে মনে হচ্ছিল একজন বয়স্ক মহিলা, যার চুলগুলো এলোমেলো, আর তিনি একটা সাদা শাড়ি পরে আছেন। রিঙ্কু শ্বাস নিতে থামল। বাইরে বৃষ্টি একটু ধরে এলেও বিদ্যুতের ঝলকানি চলছিল। পিসিমা ভয়ে জমে গেলেন। তিনি নড়তে পারছিলেন না। আয়নার ভেতরে সেই মহিলা ছায়াটা পিসিমার দিকে এগিয়ে আসতে লাগলো। পিসিমা শুনতে পেলেন একটা ফিসফিসানির মতো শব্দ। শব্দটা এতটাই মৃদু যে তিনি কিছুই বুঝতে পারলেন না।
কিন্তু মনে হলো কেউ তাকে ডাকছে। তমাল ভুরু কুচকে শুনছিল। তার মানে কি আয়নার মধ্যে ভূত দেখা যাচ্ছিল? পিসিমা তখন খুব ছোট ছিলেন কি না, তাই তিনি কিছু বুঝতে পারছিলেন না। হঠাৎ আয়নার মধ্যে থাকা মহিলা ছায়াটা তার দিকে হাত বাড়িয়ে দিল, ঠিক পিসিমার প্রতিচ্ছবির দিকে। পিসিমা অনুভব করলেন তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আর একটা ঠান্ডা অনুভূতি তাকে চাপটে ধরছে। পিসিমা চিৎকার করে উঠলেন। তার চিৎকারে বাড়ির সবাই জেগে উঠল। বাবা মা ছুটে এলেন। তারা ঘরে ঢুকে দেখেন পিসিমা ভয়ে কুঁকুরে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমি বললাম, আয়নার মধ্যে কিছু দেখা যাচ্ছিল? যখন পিসিমার বাবা মা এলেন তখন আয়নার ভেতরে আর কিছুই দেখা যাচ্ছিল না। আয়নাটা একদম পরিষ্কার। পিসিমা ভয়ে কিচ্ছু বলতে পারছিলেন না, শুধু কাঁপছিলেন আর আয়নার দিকে আঙুল দেখাচ্ছিলেন। তার বাবা মা পিসিমাকে নিয়ে বেরিয়ে এলেন। পিসিমা সেদিন রাত্রি জ্বর বাঁধিয়ে ফেললেন। তিনি বারবার বলছিলেন, আয়নার মধ্যে কেউ ছিল মা, ও আমাকে ডাকছিল। সায়ন বলল, তারপর কি হলো? আয়নাটা কি সরিয়ে দিল? আয়নাটা সেভাবেই ছিল, কেউ আর সেই ঘরে যেত না। পিসিমাও ওই ঘটনার পর থেকে আর ওই ঘরে ঢোকেনি। কিন্তু ঘটনাটার এখানেই শেষ নয়। এরপর থেকে বাড়ির পুরানো কাজের মেয়েটাই নাকি প্রায়ই দেখত রাতে যখন পূর্ণিমা হতো তখন ওই বন্ধ ঘর থেকে কেমন একটা মৃদু ঝলকানি আসতো, আর মাঝে মাঝে তারা নাকি শুনতে পেত কেউ যেন মৃদু গলায় কথা বলছে। মনে হতো যেন সেই আয়নার ভেতর থেকেই আওয়াজটা আসছে। তারপর একবার আমার পিসিমার মা মানে আমার দিদা যখন ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলেন, তিনি আয়নার উপর নাকি একটা হাতের ছাপ দেখতে পেয়েছিলেন। ছাপটা ছোট ছিল, অনেকটা ওই বাচ্চাদের হাতের মতো। দিদা খুব ভয় পেয়েছিলেন, কিন্তু কাউকে কিচ্ছু বলেননি। তার মানে কি সেই আয়না অভিশপ্ত ছিল? তমাল জিজ্ঞেস করলো। আমার পিসিমা বিশ্বাস করতেন সেই আয়নার মধ্যে নাকি একটা আত্মা আটকে ছিল, কোনো শিশুর আত্মা, যে হয়তো মারা গেছে আর সেই আয়নার মধ্যেই বন্দী হয়ে আছে। আর সেই আয়নাটা হয়তো পিসিমাকেই ডাকছিল। তারপর থেকে সেই ঘরটা সবসময় বন্ধই থাকতো। আয়নাটাও আর কেউ ব্যবহার করতো না। পিসিমার মৃত্যুর পর বাড়িটা বিক্রি করে দেওয়া হয়, আর আয়নাটা কোথায় গেল কেউ জানে না। রিঙ্কু গল্প শেষ করলো। বাইরে তখনও বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা যাচ্ছিল। অন্ধকার ঘরে আয়নার সেই রহস্যময় প্রতিচ্ছবিটা আমাদের মনে এক অদ্ভুত ভয়ের জন্ম দিয়েছিল। রিঙ্কুর আয়নার গল্পটা বেশ জমেছিল। ঘরের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি। সায়ন সোফায় আরো একটু গুটিয়ে বসলো। আমার তো মনে হচ্ছে ওই আয়নাটা এখনো হয়তো কোনো পুরনো বাড়ির অন্ধকার কোণায় কোনো নতুন আত্মাকে ধরার অপেক্ষায় আছে। যা বাবা, এত ভয় পাস না, গল্পের জন্যই তো। আমি ঘড়ি দেখলাম, রাত বেশ গভীর হয়েছে। বাইরে বৃষ্টির তীব্রতাও কিছুটা কমেছে, কিন্তু ভেতরের আড্ডা রেশ কাটেনি। আচ্ছা, তাহলে এবার কার পালা? আমি জিজ্ঞাসা করলাম। সায়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশেষে আমার পালা। আমার গল্পটা ঠিক ভূতের গল্প কিনা জানি না, তবে ঘটনাটা আমার কাছে আজও একটা রহস্য হয়ে আছে। আর হ্যাঁ, এটা একটা বর্ষার রাতের ঘটনা। আমরা সবাই উৎসুক হয়ে সায়নের দিকে তাকালাম। সায়ন কফিতে শেষ চুমুক দিয়ে বলতে শুরু করলো। তখন আমি অফিসের কাজে কলকাতা থেকে মফস্বলে গিয়েছিলাম। কাজ সেরে ফিরতে রাত হয়ে গিয়েছিল। সেদিনও এমন তুমুল বৃষ্টি নেমেছিল, রাস্তাঘাট পুরো জলের নিচে একেবারে। বাস পাইনি,
তাই একটা পুরনো অ্যাম্বুলেন্স ভাড়া করে ফিরছিলাম। রিঙ্কু একটু নড়ে চড়ে বসলো। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, অ্যাম্বুলেন্স? হ্যাঁ রে, অ্যাম্বুলেন্স। আর কোনো গাড়ি পাচ্ছিলাম না যে। ড্রাইভার কাকু বেশ বয়স্ক ছিলেন। নির্জন রাস্তা, দুপাশে শুধু গাছপালা আর জঙ্গল। বৃষ্টির কারণে চারপাশ এতটাই অন্ধকার যে হেডলাইটের আলোতেও বেশি দূর দেখা যাচ্ছিল না। সায়ন একটু চুপ করলো। বাইরে তখনও বৃষ্টির টিপটিপ শব্দ শোনা যাচ্ছিল। আমরা যখন একটা বিশেষ নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেখানে আশেপাশে কোনো জনবসতি ছিল না, হঠাৎ করেই ড্রাইভার কাকু গাড়িটা থামিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কাকু? কাকু কেমন যেন ফ্যাকাশে মুখে সামনের দিকে আঙুল দিয়ে দেখালেন। তমাল ভুরু কুঁচকে বলল, কি ছিল সামনে? সামনে হেডলাইটের আলোয় আবছা আবছা কি যেন একটা জিনিস দেখা যাচ্ছিল। প্রথমে মনে হলো যেন একটা গাছের গুঁড়ি পড়ে আছে, কিন্তু যত স্পষ্ট হতে লাগলো তত আমার গা ছমছম করে উঠল। ওটা ছিল একটা মানুষ। মাঝ রাস্তায় একজন লোক শুয়ে আছে, তার পরনে সাদা কাপড়, বৃষ্টির জলে ভিজে একদম চুপচাপ পড়ে আছে। মারা গেছে নাকি? প্রথমে সেটাই মনে হয়েছিল। ড্রাইভার কাকু দেখি ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, স্যার, আমার কেমন যেন ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো গোলমাল আছে। চলেন উল্টো ঘুরে অন্য রাস্তা দিয়ে যাই, চলেন চলেন দেখি। কিন্তু আমি ভাবলাম যদি মানুষটা বেঁচে থাকে বা যদি তার কোনো সাহায্য দরকার হয়। আমি কাকুকে বললাম, আচ্ছা আচ্ছা, আপনি এখানেই থাকুন, আমি একবার দেখে আসি। আমরা বন্ধুরা ভয়ে একে অপরের দিকে তাকালাম। তমাল বলল, তুই একা গেলি? পাগল নাকি? হ্যাঁ গেলাম আর কি। তখন তো আর অত শত ভাবিনি রে। একটা টর্চ নিয়ে আমি গাড়ি থেকে নামলাম। ঠান্ডা বাতাস আর বৃষ্টির ফোঁটা মুখে এসে বিঁধছিল। আমি যখন সেই লোকটার কাছে গেলাম, তখন আমার হৃৎপিণ্ডটা বুকের ভেতরে একেবারে ধড়পড় করছিল। লোকটা চিত হয়ে শুয়েছিল জানিস, চোখ দুটো বন্ধ, পরনে সাদা পোশাক। আমি যখন আরও কাছে গেলাম, দেখলাম লোকটার মুখের কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত বৃষ্টির মধ্যেও তার জামাটা একদম শুকনো বলে মনে হচ্ছিল না, কিন্তু বৃষ্টির জল তার গায়ে লাগতেই কেমন যেন শুকিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। আমি ভয়ে ভয়ে তার হাতে হাত দিলাম। হাতটা একদম ঠান্ডা বরফের মতো। আমি বুঝতে পারলাম লোকটা আর বেঁচে নেই। তখনই আমার মনে হলো, এত নির্জন জায়গায় মাঝ রাস্তায় এই বৃষ্টিতে একজন মৃত মানুষ কোত্থেকে এলো, আর তার হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। ব্যাগ? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ রে, লোকটার হাতের পাশেই একটা পুরনো স্যাঁতস্যাঁতে চামড়ার ব্যাগ পড়েছিল। ব্যাগটা খোলাও ছিল, আর তার ভিতর থেকে কিছু পুরনো কাগজ উঁকি মারছিল। আমি কৌতূহল বশত কাগজগুলো দেখতে গেলাম। তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা। আমি যখন ব্যাগটার দিকে ঝুঁকেছি, তখন সেই মৃত লোকটা হঠাৎ চোখ খুলল। তার চোখ দুটো খোলাটে, নিষ্প্রাণ। সে আমার দিকে একবার তাকালো, তারপর তার বাঁ হাতটা খুব ধীরে ধীরে তুলে আমার দিকে ইশারা করলো। মনে হলো যেন সে আমাকে ডাকছে বা কিছু বলতে চাইছে। রিঙ্কু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাবারে! আমি ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠলাম। আমার হাতের টর্চটা পড়ে গেল। আমি পাগলের মতো গাড়ির দিকে দৌড়ে দিলাম। ড্রাইভার কাকু তখনও গাড়িতে কাঁপছেন। আমি গাড়িতে উঠতেই কাকু আর এক মুহূর্তও দেরি না করে গাড়ি স্টার্ট দিলেন আর তীব্র গতিতে সেখান থেকে চলে গেলেন।
সায়ন একটু থামলো। তার মুখে তখন সেই রাতের আতঙ্ক স্পষ্ট। পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখলাম সেই লোকটা তখনও রাস্তায় শুয়ে আছে। তার নিষ্প্রাণ চোখ দুটো তখন খোলা, আর সেই চামড়ার ব্যাগটা তার পাশেই পড়ে। পরে আর কোনোদিন সেই পথে যাসনি? তমাল জিজ্ঞাসা করলো। না রে, সেই রাতের পর আমি আর কোনো দিন ওই রাস্তা দিয়ে যাইনি। ড্রাইভার কাকুও বলেছিলেন ওই রাস্তাটা নাকি অনেক পুরনো, আর অনেকেই নাকি রাতে সেখানে অদ্ভুত সব জিনিস দেখতে পান। তিনি বলতেন ওটা নাকি কোনো অভিশপ্ত জায়গা, যেখানে পুরনো আত্মাগুলো ঘোরাফেরা করে। সায়ন গল্প শেষ করলো। বাইরে এখন শুধু বৃষ্টির মৃদু ফোঁটা আর আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ। মাঝ রাস্তার সেই মৃত লোকটার ঘোলাটে চোখের ছবিটা যেন আমাদের সবার মনে গেঁথে গেল। সায়নের রাস্তার ধারে মৃত মানুষের গল্পটা শুনে সবাই কেমন যেন চুপসে গিয়েছিল। রিঙ্কু বলল, উফ সায়ন, তোর গল্পটা শুনে আমার মনে হচ্ছে আজ রাতে একা একা বাথরুমেও যেতে পারবো না। তমাল হেসে বলল, আমিও তো ভাবছি রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশটা ভালো করে দেখে হাঁটবো। আমি দেখলাম বাইরে বৃষ্টি প্রায় থেমে এসেছে, শুধু ছাদের টিন থেকে টুকটাক জল পড়ার শব্দ। আচ্ছা, তাহলে এবার কে বলবে? আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি। এই আড্ডার 6 নম্বর পর্ব চলছে। সায়ন ঘড়ি দেখল। আমার কাছে এমন একটা গল্প আছে বই কি, সেটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম। এটা আমার পারিবারিক ইতিহাসের সঙ্গে কিছুটা জড়িত। ভূতের গল্প কিনা জানি না, কিন্তু ঘটনাটা সত্যি অদ্ভুত ছিল। আমরা সবাই উৎসুক হয়ে বসলাম। তমাল বলতে শুরু করলো। আমার ঠাকুমার যখন বিয়ে হয়েছিল তখন তিনি এই বাড়িতেই এসেছিলেন। তখন বাড়িটা আজকের চেয়ে অনেক পুরনো ছিল। আমাদের এই বৈঠকখানাটা তখন ঠাকুর ঘর ছিল, আর এই ঘরের পাশেই একটা ছোট্ট অন্ধকার ঘর ছিল। সেটা নাকি বহু বছর ধরে বন্ধ থাকত। রিঙ্কু বলল, বন্ধ কেন? ঠাকুমা বলতেন ওই ঘরে নাকি অনেক পুরনো জিনিস রাখা ছিল। তালা দেওয়া থাকতো সবসময়, কেউ পারতো না সেই ঘরে ঢুকতে। কিন্তু আমার ঠাকুমা ছিল খুব সাহসী। তিনি কৌতূহলবশত সবসময় ভাবতেন এই ঘরে কি আছে। একবার যখন বাড়িতে সবাই একটা বিয়ের নিমন্ত্রণে বাইরে গিয়েছিল, ঠাকুমা বাড়িতে একা ছিলেন। তখন বর্ষার মাস, আর বাইরে এমনই বৃষ্টি হচ্ছিল যে কোথাও যাওয়ার উপায় ছিল না। ঠাকুমা ভাবলেন এটাই সুযোগ। তিনি বহু কষ্টে একটা পুরনো চাবি খুঁজে বার করলেন। সেটা ওই ঘরের চাবি, সেটাই মনে হলো। অনেক চেষ্টা করে ঠাকুমা তালা খুললেন। দরজাটা খুলতেই একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোলো। ঘরটা ছিল অন্ধকার আর ধুলোয় ভর্তি। ঠাকুমা একটা লণ্ঠন নিয়ে ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ছিল পুরনো আসবাবপত্র, ভাঙাচোরা বাক্স আর কিছু ধুলোয় মাখা কাপড়। ঠাকুমা চারিদিকে দেখলেন। হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো কাঠের সিন্দুকের ওপর। সিন্দুকটা ছিল বেশ বড় আর ভারী। আমার গা ছমছম করে উঠল। পুরনো সিন্দুক মানেই রহস্য। ঠাকুমা সিন্দুকের ডালা খুললেন। ভেতরে ছিল কিছু পুরনো কাপড়, ভাঙা বাসন, আর একেবারে নিচে একটা পুরনো চামড়ার ডায়েরি। ডায়েরিটা ছিল হাতে লেখা, আর তার পাতাগুলো হলুদ হয়ে গেছে। তমাল একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠাকুমা কৌতূহলবশত ডায়েরিটা হাতে নিলেন। ডায়েরির প্রথম পাতাতেই লেখা ছিল একটা তারিখ। আজ থেকে প্রায় 50 বছর আগের কোনো এক তারিখ, আর তার নিচে একটা নাম, নন্দিনী দেবী। রিঙ্কু বলল, তারপর তারপর কি হলো? ঠাকুমা ডায়েরির পাতা উল্টাতে লাগলেন।
হাতের লেখাগুলো ছিল অস্পষ্ট, কিন্তু কিছু কিছু শব্দ ঠাকুমা পড়তে পারছিলেন। ডায়েরিতে নন্দিনী দেবী তার প্রতিদিনের জীবন কথা লিখতেন, কিন্তু হঠাৎ করেই ডায়েরির লেখাগুলো কেমন যেন অদ্ভুত হতে লাগলো। অদ্ভুত মানে? আমি জিজ্ঞাসা করলাম। মনে হচ্ছিল যেন শেষের দিকের পাতাগুলোর লেখাগুলো খুব দ্রুত লেখা, আর তার মধ্যে কিছু কিছু কথা ছিল যা ঠাকুমা বুঝতে পারছিলেন না। কিছু শব্দ বারবার লেখা ছিল, কেউ আসে, কেউ ডাকছে, আমি আর একা নই। সায়ন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাবারে, ভূতের ব্যাপার! ঠাকুমা প্রথমে ভেবেছিলেন হয়তো নন্দিনী দেবী অসুস্থ ছিলেন বা কিছু, কিন্তু তিনি যখন ডায়েরির একদম শেষের পাতাটা খুললেন তখন তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। শেষ পাতায় কোনো লেখা ছিল না, শুধু একটা ছবি আঁকা ছিল। ছবিটা ছিল একজন মহিলার মুখ, আর তার চোখ দুটো খোলা, আর মুখটা কেমন যেন বিকৃত। মনে হচ্ছিল যেন তিনি ভয়ে চিৎকার করছেন, আর সেই ছবিটার উপরে রক্তের মতো লাল রং দিয়ে কিছু একটা লেখা ছিল, সে এসে গেছে। রিঙ্কু ভয়ে আর্তনাদ করে উঠল। রক্ত? ঠাকুমা এতটাই ভয় পেয়েছিলেন যে ডায়েরিটা তার হাত থেকে পড়ে গেল। তিনি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি দরজাটা বন্ধ করে দিলেন, কিন্তু তালাটা দিতে ভুলে গেলেন। তিনি আর জীবনেও কোনোদিন সেই ঘরে ঢোকেননি। তমাল থামল। বাইরে বিদ্যুৎ চমকে উঠল, আর তার আলোয় তমালের মুখের উপর একটা অদ্ভুত ছায়া পড়ল। যখন বাড়ির বাকিরা ফিরে এলো, ঠাকুমা ভয়ে তাদের কিছুই বলতে পারলেন না। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার কদিন পর তিনি আবার যখন সেই ঘরের দিকে গেলেন তখন দেখলেন দরজাটা খোলাই আছে, আর ভেতর থেকে সেই সিন্দুক, ডায়েরি সব কিছুই ছিল। কিন্তু অদ্ভুতভাবে ডায়েরির সেই শেষ পাতাটা ছিঁড়ে ফেলা হয়েছিল, আর সেই ছবি বা লেখা কোনোটাই ছিল না। আর তারপর থেকে কি সেই ঘরে আর কিছু হয়নি? আমি জিজ্ঞাসা করলাম। ঠাকুমা বলতেন সেই রাতের পর নাকি প্রায় ওর ঘরের থেকে কেমন যেন একটা ফিসফিসানির শব্দ আসতো। মনে হতো যেন কেউ ডায়েরির পাতা উল্টাচ্ছে, আর মাঝে মাঝেই নাকি একটা মিষ্টি কিন্তু চাপা কান্নার আওয়াজ শোনা যেত। তমাল চুপ করল। বর্ষার নিঝুম রাতে পুরনো ডায়েরি আর তার ভিতরে রহস্যময় ছবির গল্পটা আমাদের মনে একটা গভীর ছাপ ফেলে গেল। তমালের ডায়েরির রহস্যময় গল্পটা আমাদের সবার মনে একটা অদ্ভুত দোলাচল সৃষ্টি করেছিল। রিঙ্কু বলল, আমি তো ভাবতেই পারছি না একটা ডায়েরির ভেতরেও এমন ভয়ানক রহস্য লুকিয়ে থাকতে পারে। সায়ন একটু চুপ করে থেকে বলল, দেখ, আমার মনে হচ্ছে নন্দিনী দেবী হয়তো কোনো অলৌকিক কিছু শিকার হয়েছিলেন, আর সেটাই তিনি ডায়েরিতে লিখে রাখতে চেয়েছিলেন। আমি দেখলাম বাইরে রাতের আধার আরো গভীর হয়েছে। বৃষ্টির শব্দ এখন খুবই মৃদু। ঠিক আছে তমাল, তোর গল্পটা দারুণ ছিল। আচ্ছা, তাহলে এবার আমার পালা। আমার গল্পটা কিন্তু একটু অন্যরকম, তবে এটাও একটা বর্ষার রাতের ঘটনা। ঠিক আছে? বন্ধুরা আমার দিকে মনোযোগ দিয়ে তাকালো। আমি বলতে শুরু করলাম, তখন আমি সবে কলেজের পাঠ শেষ করে ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করেছি। ক্যামেরা আর আমি যেন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রায় আমি অচেনা জায়গায় যেতাম প্রকৃতির ছবি তুলতে, মানুষের ছবি তুলতে। একদিন বর্ষার সময় আমি আর আমার এক বন্ধু অর্ক
আমরা দুজনে একটা পুরনো জমিদার বাড়িতে ছবি তুলতে গিয়েছিলাম। তমাল ভুরু মুচকে বলল, জমিদার বাড়ি মানে কোনো পরিত্যক্ত বাড়ি? হ্যাঁ, অনেকটা তেমন। বাড়িটা ছিল অনেক পুরনো, ভেতরে ভেঙে চুরে গেছে প্রায়, কিন্তু তার একটা অদ্ভুত সৌন্দর্য ছিল। চারিদিকে গাছপালা আর লতা গুল্মে ভরা। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে একটা নির্জন জায়গায়। আমি একটু থামলাম। আমরা সকাল থেকে ছবি তুলছিলাম। জমিদার বাড়ির ভেতরে অনেক পুরনো জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, যেমন ধুলো মাখা আসবাবপত্র, ভাঙা ছবি, পুরনো কাগজপত্র, আরও ইত্যাদি নানান অ্যান্টিক জিনিস। আমরা যখন দোতলায় একটা অন্ধকার ঘরে ঢুকলাম, তখন বাইরে বৃষ্টি শুরু হলো। সে কি তুমুল বৃষ্টি! ঝোড়ো বাতাস বইতে শুরু করলো আর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। রিঙ্কু গালে হাত দিয়ে শুনছিল। ঘরটা ছিল খুবই অন্ধকার, দিনের বেলাতেও আলো পৌঁছাতো না। ভেতরে ঢুকতেই একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ পেলাম। আমি আমার ক্যামেরাটা সেট করছিলাম, অর্ক চারপাশটা দেখছিল। হঠাৎই অর্ক ফিসফিস করে আমাকে বলল, এই দিব্য, দেখ তো ওটা কি? সায়ন বলল, কি ছিল? আমি টর্চ জ্বালিয়ে দেখছিলাম। ঘরের এক কোণে একটা পুরনো ক্যামেরা পড়ে আছে। ডিএসএলআর নয়, পুরনো দিনের সেই বেলো ক্যামেরা, যেগুলো একসময় স্টুডিওতে ব্যবহার করা হতো। ক্যামেরাটা ছিল ধুলোয় মোড়া, আর তার উপরে যেন কেমন একটা আঠালো পদার্থ লেগে আছে। দেখে মনে হলো যেন বহুদিন কেউ ব্যবহার করেন। আমরা দুজনেই কৌতূহলী হয়ে ক্যামেরাটা হাতে নিলাম। ক্যামেরাটা বেশ ভারী ছিল। আমি তখন লেন্সের দিকে তাকালাম। আমি লেন্সের দিকে তাকাতেই যেন কিরকম একটা মনে হলো। হঠাৎ যেন কেমন একটা ঠান্ডা অনুভূতি হলো। মনে হলো যেন কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। তমাল বলল, ফ্যান্টম ইমেজ নাকি? ক্যামেরার ভেতরে কিন্তু কোনো কিছু ছিল না, কিন্তু অর্ক হঠাৎ ক্যামেরাটা হাতে নিয়ে তার ভিউ ফাইন্ডার দিয়ে ঘরের ভেতরে দেখতে লাগলো। তখনই ঘটলো সেই অদ্ভুত ঘটনা। আমি গলাটা একটু নিচু করলাম। অর্ক হঠাৎ চিৎকার করে ক্যামেরাটা ফেলে দিল। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? অর্ক শুধু কাঁপছিল আর তার চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল। রিঙ্কু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কি দেখেছিল? অর্ক ফিসফিস করে বলল, আমি যখন ভিউ ফাইন্ডার দিয়ে দেখছিলাম, তখন দেখলাম ঘরের ভেতরে একটা ছায়া নড়ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো মনের ভুলটুল কিছু হবে, ওই বিদ্যুতের ঝলকানিতে ওই গাছের ছায়া বা ওই জাতীয় কিছু হয়তো হবে, কিন্তু কিন্তু না, ছায়াটা চোখের সামনে একদম স্পষ্ট ছিল, ঠিক যেন একজন মানুষের মতো। আর তার হাতে একটা পুরনো দিনের ক্যামেরা, ঠিক যেন এই ক্যামেরাটার মতোই। আমি যখন অর্কের ফেলে দেওয়া ক্যামেরাটা দেখতে গেলাম, তখন লক্ষ্য করলাম ক্যামেরার লেন্সের কাঁচের উপরে কেমন যেন একটা রক্তের ছাপ। সায়ন আঁতকে উঠল। রক্ত? হ্যাঁ, পুরনো শুকিয়ে যাওয়া রক্তের ছাপ। আমরা দুজনেই ভয়ে অস্থির হয়ে গেলাম। জমিদার বাড়ির ভেতরে এমন একটা পুরনো ক্যামেরা আর তার লেন্সে রক্তের ছাপ, যা অর্ক দেখল, তাতে আমাদের সন্দেহ আরও বাড়ল। আমি একটু দম নিলাম। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখনও তুমুল ঝড় বৃষ্টি চলছিল। আমরা ভিজে জবজবে হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে তখন একটাই প্রশ্ন, কে ছিল সেই ছায়া? আর কেনই বা সে পুরনো দিনের ক্যামেরাটা হাতে নিয়ে ঘরের ভেতরে ঘুরছিল? তারপর কি আর সেই বাড়িতে যাসনি? তমাল জিজ্ঞাসা করলো। না রে, সেই দিনের পর আমরা আর কোনোদিনও সেই জমিদার বাড়ির দিকে ফিরেও তাকাইনি। পরে আমি আরো খোঁজ নিয়ে জানতে পারলাম, ওই জমিদার বাড়িতে নাকি একসময় একজন বিখ্যাত ফটোগ্রাফার থাকতেন, যিনি তার ফটোগ্রাফির নেশে এতটাই ডুবেছিলেন যে একসময় নাকি তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ওই বাড়িতেই। আমি চুপ করলাম।
বাইরে তখনও বৃষ্টির রেশ, আর আমাদের মনে পুরনো ক্যামেরার রহস্য আর অশরীরী ফটোগ্রাফারের ছবিটা যেন একটা শীতল অনুভূতি সৃষ্টি করলো। আমার অশরীরী ফটোগ্রাফারের গল্প শেষ হবার পর তমাল বলল, ফটো তুলতে গিয়ে ভূতের ছবি? বাবারে, আমি তো এখন ক্যামেরা হাতে নিয়েও দুবার ভাববো। রিঙ্কু হেসে বলল, আমার তো মনে হচ্ছে ওই জমিদার বাড়িতেই এখনো সেই ফটোগ্রাফারের ভূতটা ঘোরাফেরা করে, কোনো নতুন শিকারের সন্ধান করে। সায়ন ঘড়ি দেখে বলল, রাত তো অনেক হলো, কিন্তু আড্ডা তো এখনো জমে আছে। এবার তাহলে রিঙ্কু, তোর পালা। তোর কাছে নিশ্চয়ই আরও কোনো গা ছমছমে গল্প আছে। রিঙ্কু একটু নড়ে চড়ে বসে বলল, আমার কাছে একটা গল্প আছে, যেটা আমার বাবার মুখে শোনা। ঘটনাটা বহু পুরানো। যখন আমার বাবা ছোট ছিলেন সেই সময়কার একটা বর্ষাকালের ঘটনা। আমরা আবারও সবাই উৎসুক হয়ে রিঙ্কুর দিকে তাকালাম। রিঙ্কু বলতে শুরু করলো, আমার বাবারা ছোটবেলায় এক গ্রামে থাকতেন, যেটা ছিল বিশাল এক বনের ধারে। বনের ভেতর দিয়ে একটা সরু পথ ছিল, যেটা দিয়ে অন্য গ্রামে যাওয়া যেত। সেই পথটা বেশ নির্জন ছিল, আর বর্ষাকালে তা জল কাদায় ভরে থাকতো। তমাল বলল, নির্জন পথ মানেই তো ভূতের আড্ডা। বাবা প্রায় বলতেন সেই বনের ভেতরে নাকি একটা পুরানো কুঁড়ে ঘর ছিল। ঘরটা ছিল একদম ভাঙাচোরা, জঙ্গল আর লতা গুল্মে ঢাকা। লোকে বলতো ওই কুঁড়ে ঘরে নাকি একসময় একজন সাধু থাকতেন, যিনি হঠাৎ করে একদিন উধাও হয়ে যান। তারপর থেকে ওই কুঁড়ে ঘরটা পরিত্যক্ত হয়েই থাকে। একদিন বিকেলে বাবা আর তার কয়েকজন বন্ধু মিলে ওই বনের ভেতর দিয়ে অন্য গ্রামে যাচ্ছিলেন। সেদিনও এমন তুমুল বৃষ্টি হচ্ছিল আর ঝোড়ো বাতাস বইছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। আমি গালে হাত দিয়ে শুনছিলাম। রিঙ্কুর বর্ণনা যেন আমাদের সেই বর্ষার অরণ্যের মধ্যে নিয়ে যাচ্ছিল। তারা যখন বনের মাঝে পৌঁছল, হঠাৎই বিদ্যুৎ চমকে উঠল, আর তারা দেখল সেই পুরানো কুঁড়ে ঘরটার দিক থেকে একটা আবছা আলো আসছে। আলোটা মৃদু কিন্তু স্পষ্ট, যেন কুঁড়ে ঘরের ভেতরে কেউ লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। সায়ন চমকে উঠল। কুঁড়ে ঘরে আলো? আবার ভূতের ব্যাপার? বাবারা প্রথমে ভেবেছিল হয়তো কাঠুরে বা অন্য কেউ আশ্রয় নিয়েছে, কিন্তু তারা যখন তার কাছে গেল তখন তারা অবাক হয়ে গেল। দেখল কুঁড়ে ঘরের দরজাটা সামান্য খোলা, আর ভেতর থেকে একটা মিষ্টি কিন্তু বিষণ্ণ গান ভেসে আসছে। গানটা ছিল অদ্ভুত, কোনো পরিচিত গান নয়, কেমন যেন একটা পুরানো সুর, আর সেই সুরের সাথে কেমন যেন একটা ফিসফিসানির মতো শব্দ শোনা যাচ্ছিল। বাবার বন্ধুরা ভয়ে আর এগোতে চাইল না, কিন্তু বাবা খুব সাহসী ছিলেন। তিনি কৌতূহলবশত কুঁড়ে ঘরের দরজার কাছে গেলেন আর উঁকি দিলেন। তমাল ফিসফিস করে বলল, কি দেখেছিল তোর বাবা? বাবা দেখলেন কুঁড়ে ঘরের ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো লণ্ঠন মেঝেতে রাখা, আর তারই আলোয় ঘরটা আলোকিত। ঘরটা একদম ফাঁকা ছিল, শুধুমাত্র ওই পুরানো জিনিসপত্রে ভরা, কিন্তু গানটা তখনও বাজছে। তার মনে হচ্ছিল গানটা যেন ঘরের ভেতর থেকে ওই দেওয়ালগুলো থেকে ভেসে আসছে। বাবা যখন আরো ভালো করে দেখতে গেলেন, তিনি দেখলেন ঘরের মাঝখানে একটা পুরানো কাঠের বাক্স। বাক্সটা ভাঙাচোরা আর তার ঢাকনাটা সামান্য খোলা। বাবা ভয়ে ভয়ে বাক্সটার দিকে এগিয়ে গেলেন। যখন বাবা বাক্সটার কাছে পৌঁছলেন, তখন হঠাৎ করে গানটা থেমে গেল, আর বাক্সটার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস এসে বাবাকে ছুঁয়ে গেল। বাবা দেখলেন বাক্সটার ভেতরে কিচ্ছু নেই, কিন্তু তখনও কেমন একটা পুরানো মিষ্টি সুগন্ধ ঘরের ভেতরে ছড়িয়েছিল। সায়ন আঁতকে উঠল। তারপর তারপর কি হলো?
বাবা ভয়ে বাক্সটা বন্ধ করে দিলেন আর দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলেন। তার বন্ধুরা বাইরে তার জন্য অপেক্ষা করছিল। তারা একসঙ্গে সেখান থেকে পালিয়ে এলো। সেই রাতের পর বাবা আর কোনো দিনই ওই কুঁড়ে ঘরের দিকে যাননি। রিঙ্কু দীর্ঘশ্বাস ফেলল। বাবা পরে খোঁজ নিয়ে জানতে পারলেন ওই কুঁড়ে ঘরে নাকি একসময় একজন খুব সুন্দরী মেয়ে থাকতো, যে খুব ভালো গানও গাইতো। সে নাকি বনের ভেতরে হারিয়ে গিয়েছিল, আর তার মৃতদেহ কখনো পাওয়া যায়নি। লোকে বলতো তার আত্মা নাকি আজও ওই কুঁড়ে ঘরে ঘুরে বেড়ায় আর তার প্রিয় গানটা গায়। রিঙ্কু গল্প শেষ করলো। বনের ভেতরের কুঁড়ে ঘর আর তার ভেতরের রহস্যময় গানটা আমাদের মনে একটা অদ্ভুত ভয়ের জন্ম দিয়েছিল। রিঙ্কুর বনের ভেতরের কুঁড়ে ঘরের গল্পটা শেষ হওয়ার পর সবাই কিছুক্ষণ চুপ ছিল। সায়ন একটু গা ঝাড়া দিয়ে বলল, বাবারে, কুঁড়ে ঘরের গান! আমার তো মনে হচ্ছে এই বর্ষার রাতে আর কোথাও যাওয়া উচিতই নয়। এবার থেকে বর্ষার রাতে বাড়িতেই থাকবো বাবা। তমাল হেসে বলল, আমি তো ভাবছি কাল থেকে কোনো পুরানো বাড়িতে বা বনের ধারে ধারে যাব না। আমি দেখলাম বাইরের বৃষ্টির রেশ প্রায় নেই বললেই চলে, শুধু বাতাসের একটা মৃদু শব্দ আসছে। ঠিক আছে রিঙ্কু, তোর গল্পটা দারুণ ছিল। আচ্ছা, এবার তাহলে সায়ন, তোর পালা। তোর কাছে নিশ্চয়ই আরো কোনো গা ছমছমে গল্প আছে। আমার গল্পটা একজন পরিচিত লোকের কাছ থেকে শোনা। ঘটনাটা বহু পুরনো, যখন ইন্টারনেট বা মোবাইল ফোন কিছুই ছিল না। একদম অজপাড়া গাঁয়ের ঘটনা। সায়ন মাথা নাড়ল। আমরা সবাই উৎসুক হয়ে সায়নের দিকে তাকালাম। সায়ন কফিতে একটা শেষ চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমার পরিচিত সেই লোকটি একসময় একটা প্রত্যন্ত গ্রামে থাকতেন। গ্রামটা ছিল বেশ শান্ত, কিন্তু গ্রামের এক প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত গির্জা ছিল। গির্জাটা ছিল অনেক দিনের পুরনো, প্রায় ব্রিটিশ আমলের। তার পাশে একটা ছোট কবরস্থানও ছিল, যেটা আগাছায় ভরে গিয়েছিল। রিঙ্কু একটু নড়ে চড়ে বসলো। গির্জার কবরস্থান ভূতের গল্পের জন্য একদম পারফেক্ট। লোকে বলতো ওই গির্জাটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে নাকি গির্জার একজন যাজক খুব অস্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন তার ঘরে। তারপর থেকেই গির্জাটা বন্ধ হয়ে গিয়েছিল, আর কেউ নাকি সেখানে সাহস করে যেত না, বিশেষ করে রাতে। একদিন বর্ষার সময় যখন তুমুল বৃষ্টি হচ্ছিল আর বাইরে ঝোড়ো বাতাস বইছিল, তখন আমার পরিচিত সেই লোকটি কিছু কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তিনি যখন গ্রামের কাছাকাছি এলেন, তখন বিদ্যুৎ চমকে উঠল, আর তার আলোয় তিনি দেখলেন সেই পুরনো গির্জাটার দিকে একটা আবছা আলো আসছে। তমাল ভুরু কুচকে বলল, গির্জায় আলো? হ্যাঁ, আলোটা ছিল মৃদু কিন্তু স্পষ্ট, যেন গির্জার ভেতরে কেউ মোমবাতি জ্বালিয়ে রেখেছে। লোকটি প্রথমে ভেবেছিল হয়তো কোনো কাঠুরে বা অন্য কেউ আশ্রয় নিয়েছে, কিন্তু তিনি যখন আরও কাছে গেলেন, তখন তিনি অবাক হয়ে শুনলেন গির্জার ভেতর থেকে একটা পুরনো গির্জার ঘণ্টার আওয়াজ আসছে। ঘণ্টাটা খুব ধীরে ধীরে বাজছিল, আর তার সুরটা ছিল কেমন যেন বিষণ্ণ। ঘণ্টার আওয়াজ শুনে লোকটি ভয়ে থমকে গেলেন। তিনি ভেবেছিলেন হয়তো তার মনের ভুল, কিন্তু ঘণ্টা তখনও বাজছিল, আর তার সাথে কেমন যেন একটা ফিসফিসানির মতো শব্দও শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ খুব নিচু স্বরে প্রার্থনা করছে। লোকটি ছিলেন বেশ সাহসী। তিনি কৌতূহলবশত গির্জার ভাঙা দরজার কাছে গেলেন আর উঁকি দিলেন। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই আবছা আলোর ঝলকানি আর ঘণ্টার আওয়াজটা কিন্তু স্পষ্ট ছিল। আমি গালে হাত দিয়ে শুনছিলাম। সায়নের বর্ণনা যেন আমাদের সেই বর্ষার গির্জার ভেতরে নিয়ে যাচ্ছিল। লোকটি দেখলেন গির্জার ভিতরে কেউ নেই,
শুধু গির্জার পুরনো ভাঙা বেঞ্চগুলো অন্ধকারে ছড়ানো ছিটানো, কিন্তু ঘন্টাটা তখনও বাজছিল। আর মনে হচ্ছিল ঘন্টাটা যেন গির্জার একেবারে পিছনের দিক থেকে, যেখানে যাজকের থাকার ঘর ছিল, সেখান থেকে ভেসে আসছে। লোকটি যখন আরো ভালো করে দেখতে গেলেন, তখন তিনি দেখলেন যাজকের ঘরের দরজাটা সামান্য খোলা, আর সেই আবছা আলোটা সেখান থেকেই আসছিল। লোকটি ভয়ে ভয়ে সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। যখন লোকটি সেই ঘরের দরজার কাছে পৌঁছালেন, তখন হঠাৎ করে ঘন্টার আওয়াজটা থেমে গেল, আর ঘর থেকে একটা ঠান্ডা বাতাস এসে তাকে ছুঁয়ে গেল। লোকটি দেখলেন ঘরের ভিতরে কেউ নেই, শুধু একটা পুরনো মোমবাতি মেঝেতে রাখা, আর তার আলোয় ঘরটা পুরো আলোকিত হয়ে রয়েছে। ঘরটা কিন্তু একদম ফাঁকা ছিল, পুরনো জিনিসপত্রে ভরা, কিন্তু তখনও কেমন যেন একটা পুরনো ধূপের সুগন্ধ ঘরের ভেতর ছড়িয়েছিল। লোকটি ভয়ে ঘর থেকে বেরিয়ে এলেন আর দৌড়ে সেখান থেকে চলে এলেন। সেই রাতের পর লোকটি আর কোনো দিন ওই গির্জার দিকে যাননি। সায়ন দীর্ঘশ্বাস ফেলল। পরে লোকটি খোঁজ নিয়ে জানতে পারলেন ওই গির্জার সেই যাজক নাকি তার মৃত্যুর আগেও প্রায় রাতে এই গির্জার ঘন্টা বাজাতেন আর একা একা প্রার্থনা করতেন। আর তার মৃত্যুর পর নাকি অনেকেই রাতে গির্জার ভেতর থেকে ঘন্টার আওয়াজ শুনত আর একটা আবছা আলো দেখতে পেত। সায়ন গল্প শেষ করল। পুরনো গির্জা আর তার ভেতরের রহস্যময় ঘন্টার আওয়াজ আমাদের মনে একটা অদ্ভুত ভয়ের জন্ম দিয়েছিল। সায়নের পুরনো গির্জার গল্পের পর আমরা সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। তমাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভাবতেই পারছি না একটা গির্জার ভেতরেও এমন ভৌতিক ব্যাপার হতে পারে। রিঙ্কু বলল, আমার তো মনে হচ্ছে এখন বাইরে বৃষ্টি শুরু হলেই ওই ঘন্টার আওয়াজটা শুনতে পাবো। আমি দেখলাম বাইরে রাত গভীর হয়েছে আর আবহাওয়াটাও কেমন যেন থমথমে হয়ে আছে। আচ্ছা ঠিক আছে সায়ন, তুই গল্প শেষ করলি, তোর গল্পটা দারুণ ছিল। আচ্ছা এবার তাহলে কে গল্প বলবে? তমাল, এবারে তোর পালা। তোর কাছে নিশ্চয়ই আরো কিছু স্টক রয়েছে, ওই স্টক থেকেই একটা গা ছমছমে গল্প হয়ে যাক নাকি? তমাল মাথা নাড়ল। আমার কাছে একটা গল্প আছে, সেটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। এটা একদম সাম্প্রতিক ঘটনা, এই কত বছরের বর্ষার সময়। কফিতে একটা শেষ চুমুক দিয়ে সে বলতে শুরু করলো, আমার বন্ধু অর্পণ, ও থাকে কলকাতার বাইরে একটা ছোট্ট শহরে। ওর বাড়ির কাছেই একটা বড় লেক আছে। লেকের চারপাশে গাছপালা আর মাঝে মাঝে কিছুটা পুরনো বাড়ি। লোকে বলতো লেকের ভেতরে নাকি একসময় অনেক মানুষ ডুবে মারা গিয়েছিল, আর তাদের আত্মা নাকি লেকের জলে ঘুরে বেড়ায়। সায়ন ভুরু কুচকে বলল, লেকে ডুবে মারা গিয়েছিল? মানে জলে ভূত? হ্যাঁ, আর বর্ষার সময় নাকি লেকের ধারে গেলে নাকি তাদের উপস্থিতি আরো বেশি অনুভব করা যায়। সেবারেও বর্ষা নেমেছিল, খুব অবিরাম বৃষ্টি। অর্পণ রাতে প্রায় লেকের ধারে হাঁটতে যেত, কারণ ওর রাতে ঘুম আসতো না। একদিন রাতে যখন তুমুল বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো বাতাস বইছিল, অর্পণ লেকের ধারে হাঁটতে গিয়েছিল। রাত তখন প্রায় 2টো হবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু লেকের জল আর গাছপালা দেখা যাচ্ছিল। রিঙ্কু একটু নড়ে চড়ে বসলো। আরে এত রাতে কেউ লেকের ধারে যায় নাকি? আরে অর্পণের তো অভ্যাস ছিল। সে যখন লেকের পাড় ধরে হাঁটছিল, হঠাৎই একটা কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নার আওয়াজটা ছিল মৃদু কিন্তু স্পষ্ট।
মনে হলো যেন কোনো শিশু কাঁদছে, আর আওয়াজটা আসছিল লেকের জলের দিক থেকে। আমি গালে হাত দিয়ে শুনছিলাম। তমালের বর্ণনা যেন আমাদের সেই বর্ষার রাতের লেকের ধারে নিয়ে যাচ্ছিল। অর্পণ প্রথমে ভেবেছিল হয়তো কোনো পশু বা অন্য কিছু, কিন্তু কান্নার আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ খুব কষ্টে কাঁদছে। অর্পণ কৌতূহলবশত লেকের জলের দিকে এগিয়ে গেল, কিন্তু লেকের জলে ছিল শুধু অন্ধকার আর বৃষ্টির ফোঁটা। অর্পণ যখন লেকের জলের দিকে তাকিয়েছিল, তখন সে জলের মধ্যে একটা আবছা ছায়া নড়ছে দেখতে পেল। ছায়াটা ছিল খুব ছোট, মনে হলো যেন একটা বাচ্চার মতো, আর ছায়াটা লেকের জল থেকে উঠে আসছে। সায়ন ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাবা রে, জলের ভূত! অর্পণ ভয়ে কাঁপতে শুরু করলো। সে নড়তে পারছিল না। ছায়াটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। অর্পণ দেখল ছায়াটা একজন ছোট্ট বাচ্চার মতো, যার চুলগুলো লম্বা আর ভেজা, আর তার চোখ দুটো ছিল একদম কালো, নিষ্প্রাণ। বাচ্চাটা অর্পণের দিকে হাত বাড়িয়ে দিল, ঠিক যেন সে সাহায্য চাইছে, আর তার মুখ থেকে তখনও সেই কান্নার আওয়াজ বেরোচ্ছিল। অর্পণ অনুভব করলো তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর একটা অচেনা ভয় তাকে চাপটে ধরছে। অর্পণ আতঙ্কে চিৎকার করে উঠল আর দৌড়ে পালিয়ে গেল। সে আর এক মুহূর্ত ওখানে থাকতে পারল না। সে যখন দৌড়াচ্ছিল তখন সে শুনতে পেল সেই কান্নার আওয়াজটা তার পেছনে পেছনে আসছে, ক্রমশ দূরে সরে যাচ্ছে। তার মানে ভূতটা তার পিছু নিয়েছিল? অর্পণ আর পিছন দিকে তাকায়নি। সে কোনো মতে বাড়িতে ফিরে এলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে রাতে আর ঘুমোতে পারেনি। সেই রাতের পর সে আর কোনো দিন রাতে লেকের ধারে যায়নি। তমাল দীর্ঘশ্বাস ফেলল। পরে অর্পণ খোঁজ নিয়ে জানতে পারল লেকের জলে নাকি বহু বছর আগে একটা ছোট বাচ্চা ডুবে মারা গিয়েছিল। তার মৃতদেহ নাকি পাওয়া যায়নি। লোকে বলতো বাচ্চাটার আত্মা নাকি আজও লেকের জলে ঘুরে বেড়ায়, আর বর্ষার রাতে তার মাকে খোঁজে। তমাল গল্প শেষ করলো। লেকের পাড়ের কান্না আর তার ভেতরের রহস্যময় শিশুর আত্মাটা আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গেল। তমালের লেকের পাড়ের কান্নার গল্পটা শেষ হওয়ার পর আমাদের আড্ডায় যেন এক বিষাদের ছায়া নেমে এলো। সায়ন বলল, আমি তো আর একা একা লেকের ধারে যেতে পারবো না, ভাবলেই গা একেবারে শিউরে উঠছে। রিঙ্কু একটু হেসে বলল, আমিও তাই। এখন থেকে ভূতের গল্প শোনার আগে দুবার ভাবতে হবে। সায়ন আরো একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার তো মনে হচ্ছে আজ রাতে আর ঘুমই আসবে না। চারিদিকে শুধু ভূতের গল্পই ঘটছে। আমি ঘড়ি দেখলাম, তখন রাত আরো গভীর হয়েছে। বাইরে বৃষ্টির শব্দও থেমে গেছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ আমরা অনেক গল্প শুনলাম। তমাল, রিঙ্কু, সায়ন, তোমরা তিনজনেই দারুণ গল্প বলেছো। আচ্ছা এবার তাহলে আমার পালা, আর আজকের আড্ডার এটাই শেষ গল্প। বন্ধুরা আবারও উৎসুক হয়ে আমার দিকে তাকালো। আমি একটু নড়ে চড়ে বসে ধীরে ধীরে বলতে শুরু করলাম। গল্পটা আমার এক বন্ধুর ব্যক্তিগত অভিজ্ঞতা। তার নাম দীপক। দীপক কাজ করতো ব্যাঙ্গালোরে। সে একটা ফ্ল্যাটে থাকে,
ঘটনাটা গত বছরের বর্ষার। তখন ব্যাঙ্গালোরে তুমুল বৃষ্টি হচ্ছিল। তমাল ভুরু কুঁচকে বলল, ফ্ল্যাটে ভূত? শহরে ভূতের গল্প? হ্যাঁ, অনেকটা তেমনই। দীপকের ফ্ল্যাটটা ছিল একটা পুরনো অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের 5 তলায়। বিল্ডিংটা খুব পুরনো না হলেও তার চারপাশে পুরনো গাছপালা আর একটা বড় কবরস্থান ছিল। রিঙ্কু আঁতকে উঠল। কবরস্থান ফ্ল্যাটের পাশে? কি সর্বনাশ! হ্যাঁ, দীপক প্রথম প্রথম এইসব পাত্তা দিত না, কিন্তু বর্ষার সময় যখন বিদ্যুৎ চমকাতো আর অন্ধকার হয়ে আসতো, তখন তার কেমন যেন গা ছমছম করত। বিশেষ করে গভীর রাতে যখন সে একা থাকতো। আমি একটু থামলাম। একদিন রাতে যখন তুমুল বৃষ্টি হচ্ছিল আর ঝোড়ো বাতাস বইছিল, দীপক তার ল্যাপটপে বসে যেমন কাজ করে তেমন করছিল। তখন রাত প্রায় 3টে হবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ল্যাপটপের আলোয় ঘরটা আলোকিত ছিল। সায়ন বলল, তারপর কি হলো? দীপক কাজ করতে করতে হঠাৎই শুনতে পেল তার ফ্ল্যাটের সদর দরজায় কেউ যেন টোকা দিচ্ছে। শব্দটা ছিল খুবই মৃদু আর স্পষ্ট। কেউ যেন খুব আলতো করে দরজায় কড়া নাড়ছে। তমাল ফিসফিস করে বলল, এত রাতে? হ্যাঁ, এত রাতে। দীপক প্রথমে ভেবেছিল হয়তো তার মনের ভুল, বা হয়তো তার পাশের ফ্ল্যাটের কেউ। কিন্তু শব্দটা আবার এলো, আরো একটু স্পষ্ট। দীপক ঘড়ি দেখল, রাত 3টে। কে আসবে এত রাতে আর এমন বৃষ্টির মধ্যে? দীপক উঠে দাঁড়ালো। তার বুকটা ধড়ফড় করছিল। সে ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু সে দরজাটা খোলার সাহস পেল না। সে দরজার কি হোল দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু বাইরেটা ছিল ঘুটঘুটে অন্ধকার। লিফটের আলো নিভে গিয়েছিল। আমি গলাটা একটু নিচু করলাম। যখন দীপক কি হোল দিয়ে দেখছিল, তখন সে দেখলো দরজার ঠিক বাইরে একটা আবছা ছায়া নড়ছে। ছায়াটা ছিল খুবই অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর সেই ছায়া থেকে কেমন একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। মনে হচ্ছিল যেন কবরস্থানের মাটি আর পুরনো ভেজা কাপড়ের গন্ধ। রিঙ্কু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাবারে, কে ছিল? দীপক ভয়ে কাঁপতে শুরু করলো। সে নড়তে পারছিল না। ছায়াটা কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস এসে দীপকের ফ্ল্যাটের ভেতর দিয়ে বয়ে গেল। দীপক অনুভব করলো তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। দীপক কোনো মতে বিছানায় ফিরে এলো। সে কম্বল দিয়ে নিজেকে মুড়ে ফেললো। সে আর এক মুহূর্ত একা থাকতে পারছিল না। সে শুনতে পাচ্ছিল দরজার বাইরে কেমন একটা ফিসফিসানির মতো শব্দ হচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু খুব নিচু স্বরে, কিন্তু স্পষ্ট। সায়ন আঁতকে উঠল। হ্যাঁ, ওর নাম ধরে ডাকছিল? নিশি নাকি? হ্যাঁ। দীপক ভয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। সে কোনো মতে সকাল হওয়ার অপেক্ষা করছিল। যখন সকাল হলো আর সূর্য উঠল, তখন দীপক সাহস করে উঠে দরজা খুলল। কিন্তু দরজার বাইরে কেউ ছিল না, শুধু মেঝেতে একটা জিনিস পড়েছিল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। মেঝেতে একটা পুরনো ভেজা রুমাল পড়েছিল। রুমালটা ছিল একদম কালো, আর তার উপর কেমন যেন একটা রক্তের ছাপ। তমাল আঁতকে উঠল। রক্ত? রুমালটা কার ছিল? দীপক রুমালটা হাতে নেয়নি। সে ওটা ওখানেই ফেলে রেখেছিল। সে আর ওই ফ্ল্যাটটায় থাকেনি। সেই দিনের পরই সে ওই ফ্ল্যাটটা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আমি চুপ করলাম। বাইরে তখনও রাতের আঁধার, আর আমাদের মনে সেই শেষ রাতের অতিথির ছবিটা যেন একটা শীতল অনুভূতির সৃষ্টি করলো।